আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। এখন আমি কর্মক্ষমতা হারাই ফেলছি। মৃত্যুর পরে এই পুরস্কারটা পেয়েছে ওয়াল ম্যাগাজিনের ফার্স্ট প্রাইজ, সেটাও জানিও না। তাসনিয়া হক পড়তো মাত্র ক্লাস 8-এ। ভয়াবহ এক বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে যার জীবন প্রদীপ। ছোট্ট ঘর, পড়ার টেবিল আর দেয়াল জুড়ে তাসনিয়ার সেসব স্মৃতি খুঁজে ফিরছেন বাবা নাজমুল হক। এবার ডায়েরির ভেতর থেকে তাসনিয়ার আঁকা একটি ছবি খুঁজে বের করলেন তিনি। কাঁধে স্কুল ব্যাগ, যে স্কুলের সবগুলো পথই বন্ধ। ছবি আঁকতে খুব পছন্দ করতে এই ছবিটা আঁকলো। মিনিংসটা আমি আসলে বুঝি না, কেউ কি দুনিয়া থেকে চলে যাবে বলে এখানে এই যে ক্লোজ লেখা। 21শে জুলাই 2025 উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে মারা যায় তাসনিয়া। এই দুর্ঘটনায় তাসনিয়া সহ স্কুলটির মোট 28 জন শিক্ষার্থী সহ মারা যায় অন্তত 36 জন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে 1 মাস চিকিৎসাধীন থাকার পর মারা যায় তাসনিয়া। তাকে দাফন করা হয় উত্তরা 12 নম্বর সেক্টরের এই কবরস্থানে। এখানে আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টার সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় নিজেরাও আসলে বুঝতে পারি না। যখন মন চায় তখনই এখানে আসি আমি। হ্যাঁ, মনে হচ্ছে যে আমি তাসনিয়ার সাথে কথা বলছি, তাসনিয়ার পাশে বসে আছি। তাসনিয়ার সঙ্গে কথা বলাটাই এখন সবচেয়ে বড় ইচ্ছা, কিন্তু ওর থেকে তো আর উত্তর তো আর পাই না। স্কুলটির হায়দার আলী ভবন, যেখানে আশ্রে পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান, সেখানেই ছিল তাসনিয়ার ক্লাসরুম। তাঁর আঁকা সেই ছবির মতোই ভবনটির সবগুলো ক্লাসরুমই এখন বন্ধ। 1 বছর পরও ভবনটি এখনও বয়ে বেড়াচ্ছে সেই ক্ষতচিহ্ন। ক্লাসরুমের মেঝেতে পড়ে আছে শিক্ষার্থীদের ভাঙা চশমা। পানির পটগুলো যে পানিশূন্য বহুদিন। বছর হয়েছে, ওদের জুতোগুলোতেও ধুলো জমেছে বেশ। এই দুর্ঘটনায় নিহত 7ম শ্রেণীর ছাত্র জারিফ ফারহানকেও দাফন করা হয়েছে তাসনিয়ার পাশেই। ছেলেটা আমার খুব গা ঘেঁষা ছিল। যেদিন ও স্কুলে শেষ দিন যায়, সেদিনও সকালবেলা ও স্কুলে যেতে চায় নাই, ওর মা জোর করে নিয়ে গেছে। আমার ছেলেটা আর ফিরে আসলো না। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা তদন্তে সাবেক সচিব একেএম জাফরুল্লাহ খানকে প্রধান করে কমিশন গঠন করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তদন্ত শেষে ওই সরকারের কাছে রিপোর্ট জমা দেয় কমিশন। এই ধরনের বড় ইনসিডেন্টের যে রিপোর্টটা যদি তদন্ত কমিশন জমা দেওয়ার পরে যদি প্রকাশিত হতে দেরি হয়, তাহলে জনগণের মনে অনেক ধরনের প্রশ্নের উদ্রেক হয়। তাহলে রাষ্ট্রেরই দায়িত্ব হচ্ছে যে খুব দ্রুত রিপোর্টটাকে প্রকাশ করা এবং রিপোর্টে যে রিকমেন্ডেশন আছে সেই রিকমেন্ডেশন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়। বিমান দুর্ঘটনায় এত প্রাণহানির পর 1 বছরেও সেই তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তবে কিভাবে বা কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছিল, এই রিপোর্ট তৈরি করতে বিমান বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করেছে তদন্ত কমিশন। কমিশনের রিপোর্টে বলা হয়েছে পাইলট তৌকির ইসলামের প্রশিক্ষণের ধারাবাহিকতার ঘাটতি ছিল কর্মদক্ষতার অভাবও, যে কারণে এমন পরিস্থিতিতে বিমানটিকে আর নিয়ন্ত্রণে আনতে পারেনি পাইলট। এছাড়াও তার সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের পর্যাপ্ত তত্ত্বাবধানের বিষয়টিও উঠে এসেছে তদন্তে। বিমান বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত পর্যালোচনা করে এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বিমানটির উইন্ডশিল্ডে পাখি বা অন্য কোনো বস্তুর আঘাতও এই দুর্ঘটনার পেছনে পরোক্ষ ভূমিকা রাখতে পারে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম FT-7 BGI বিমানটি নিয়ে আনুমানিক দুপুর 12:30টার দিকে ফ্লাইট পরিচালনার জন্য বের হন, যেটি ছিল তার প্রথম একক ফ্লাইট পরিচালনা। দুপুর 12:43:24 বিমানটি যোগাযোগ স্থাপন করে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATCর সাথে। দুপুর 1:04:16 রানওয়ে 14তে লাইন আপ করে বিমানটি। এরপর পাইলট 1,500 ফুট উচ্চতায় সার্কিট ফ্লাইং অনুশীলনের জন্য উড্ডয়ন করেন। প্রথম সার্কিট শেষে অফিসার কমান্ডিং পাইলটকে দ্বিতীয় সার্কিট শুরু করার নির্দেশনা দেন। দুপুর 1:11:57 অফিসার কমান্ডিং পাইলটকে বেস টার্ন করার নির্দেশ দেন। পাইলট তৌকির ইসলাম দুপুর 1:11:59 রজার টার্নিং লেফট উত্তর দেন।
এটিসির রেকর্ড অনুযায়ী এটিই ছিল পাইলটের সাথে শেষ কথোপকথন। এটা হলো তার সার্কিট, এবং এইগুলো এটা সার্কিট অ্যান্ড ল্যান্ডিং বলে, এই যাবে এদিকে আসবে, এসে এইখানে টার্ন করে এই ল্যান্ড করবে। সে যেহেতু এটা প্রথম তার ফ্লাইট ছিল, সোলো ফ্লাইট, তো তাকে এইটুকুই তার করার কথা। সে যাবে, টেক অফ করে ওই একটা করে আছে সার্কিট, ওগুলো মার্ক করা আছে, এত ফিট যায়, এই জায়গাটার উপরে গিয়ে সাভারের এখানে যে তুমি লেফট টার্ন করবা, করে মিরপুরের দিক দিয়ে এসে এই যে আফতাবনগরের দক্ষিণ দিয়ে আবার ল্যান্ড করবে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে এরপর এটিসি থেকে দুপুর 1:13:11 থেকে শুরু করে মোট 5 বার বিমানটির পজিশন জানতে চাওয়া হয়, কিন্তু পাইলটের দিক থেকে কোনো উত্তর আসেনি। দুপুর 1:14:38 অফিসার কমান্ডিং জানান বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুপুর 1:14:44 আবারও বিমানটি বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। কেন বা কী কারণে এই বিমানটি বিধ্বস্ত হলো? বিধ্বস্ত বিমানটির ফ্লাইট ডাটা রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, বিমানটি বেস থেকে ফাইনালে বাঁক নেওয়ার সময় মাত্র 4 সেকেন্ডের ব্যবধানে ব্যাঙ্ক অ্যাঙ্গেল 59 ডিগ্রি থেকে 65.3 ডিগ্রিতে বৃদ্ধি পায়। তখন পাইলট কন্ট্রোল স্টিকে জোরালো টান দেওয়ায় বিমানটির অ্যাঙ্গেল অফ অ্যাটাক মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে বৃদ্ধি পেয়ে 23.20 থেকে 27.30 ডিগ্রিতে পৌঁছে যায়, যা বিমানটির ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক 24 ডিগ্রির বেশি। প্রতিবেদনে বলা হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক অতিক্রান্ত হওয়ায় বিমানটি স্টল কন্ডিশনে চলে যায়। পরে পাইলট চেষ্টা করেও ব্যাঙ্ক অ্যাঙ্গেল কমিয়ে বিমানটিকে আর নিয়ন্ত্রণে আনতে পারেনি, ফলে ক্রমাগত উচ্চতা হারিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। তদন্ত রিপোর্ট বলছে, বিমানটি বিধ্বস্তের খুব অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটে। হঠাৎই 15 থেকে 20 মিটার পর্যন্ত আগুনের শিখা তৈরি হয়। প্রায় 1.5 ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। মাত্র 7 মিনিট ওড়ার পর বিধ্বস্ত হয়েছিল বিমানটি। বিধ্বস্তের সময় ফুয়েল ট্যাঙ্কে আনুমানিক 2150 লিটার জ্বালানি ছিল। বিধ্বস্তের সাথে সাথে ফুয়েল ট্যাঙ্ক ধ্বংস হয়। তীব্র গতিতে জেট ফুয়েল বাষ্পীভূত হয়ে আগুনের শিখা তৈরি হয়। দুর্ঘটনার পরপরই 116 জনকে জীবিত উদ্ধার এবং 19 জনের মৃতদেহ উদ্ধার করা হয় ভবনটি থেকে। ফায়ার সার্ভিসের তদন্তে বলা হয়েছে, হায়দার আলী ভবনে ছিল একটি মাত্র সিঁড়ি। ফায়ার সার্ভিসের মতে এই ভবনে অন্তত 3টি সিঁড়ি প্রয়োজন ছিল, তাহলে হতাহতের পরিমাণ আরও কম হতো। মাইলস্টোনের যে কলেজটা, সেই কলেজের অনেক ধরনের বিল্ডিং কোড মানার গাফিলতি ছিল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে কলেজটা যেখানে গড়ে উঠেছে, সেখানে সত্যিকার অর্থে অনুমোদন নেওয়ার প্রক্রিয়াগুলোতে সেখানেও কিছু ত্রুটি বিচ্ছিত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, 2018 সালে নতুন ভবন অনুমোদন নেওয়ার সময় মাইলস্টোন স্কুল ও কলেজের হায়দার আলী ভবনটি ভেঙে ফেলার অঙ্গীকার করা হয়েছিল, কিন্তু সেটি চলছিল অনুমোদনহীনভাবেই। তদন্তে উঠে এসেছে, স্কুলটিতে 17টি পাকা ও সেমি পাকা ভবন থাকলেও এর মধ্যে মাত্র 7টির অনুমোদন ছিল রাজুকের। এই যুদ্ধবিমান বিধ্বস্তে শরীরের 52% পুড়ে যায় 7ম শ্রেণীর ছাত্র নাভিদ নওয়াজ দীপ্তর। 97 দিন ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকার পর যখন দীপ্ত হাসপাতাল ছেড়েছে, তখন আর যেতে চায়নি ওই স্কুলে, যে কারণে দীপ্ত আর তার ছোট বোনও ছেড়েছে ওই স্কুল। প্লেনের শব্দ এখনো শুনলেই আমার ছেলে স্বাভাবিকভাবে নিতে পারে না। মনে হয় যে এই মনে হয় প্লেনটা যে পড়বে, এই যে ভয় পরবর্তী সময় আবার পড়তে পারে, তো এই ভয় থেকেই তারা ওখানে আর যাবে না। প্রতিনিয়ত সন্তান চোখের সামনে কষ্ট পাচ্ছে, ওর অপরাগতাগুলো ও স্বাভাবিক লাইফ লিড করতে পারতেছে না, ওর যে রাগ, ওর যে কষ্ট, এটা আসলে যারা বেঁচে আছে তাদের সাফারটা অনেক লম্বা টাইমের, অনেক কষ্টের। ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে 57 জনকে ভর্তি করা হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখান থেকে অনেকের প্রাথমিক ছাড়পত্র মিললেও ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। অনেকেরই নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে এই হাসপাতালে। এই যেমন আবিদুর রহিম, পড়তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 4-এ। চলতি মাসের শুরুর দিকে আমরা যখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে যাই, তখন সেখানেই দেখা মেলে আবিদের। একটানা 6 মাস চিকিৎসা শেষে এবছরের জানুয়ারি মাসে হাসপাতাল ছাড়ে সে। ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, আগুনের ধোঁয়া একবার সব অন্ধকার হয়ে যায়। দেন আগুনটা নিভানোয় কলেজের কিছু ভাইয়ারা আসে,
বাইরের থেকে এসে সবাইকে বের করে, ওই ভাইয়াদের সাথে আমি বেরোইছি। যেহেতু মুভ করতে পারছে না, এটাকে মুভ করানোর জন্য একটা অপারেশনের চিন্তা ভাবনা করছিল, কিন্তু এখন প্রথম স্টেপে তারা অপারেশনে না গিয়ে তারা চাচ্ছে যে এটা আমরা থেরাপি দিয়ে দেখি যে এটা কতটুকু আসে। আবিদের মতো ওই দুর্ঘটনায় আহতদের অনেককেই এখনও চিকিৎসা নিতে হচ্ছে এই হাসপাতালে। দুর্ঘটনায় আহত নিহতদের পুনর্বাসন প্রক্রিয়া ও ক্ষতিপূরণে বেশ কিছু সুপারিশ করা হয়েছিল তদন্ত কমিশনের রিপোর্টে। নিহতদের ক্ষেত্রে 18 বছরের নিচে 1 কোটি টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য 80 লাখ টাকা। এছাড়াও আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ আলাদা আলাদা সুপারিশও করা হয়েছিল, কিন্তু 1 বছরেও সেই সুপারিশ বাস্তবায়ন হয়নি। আহত নিহতদের পরিবার 1 বছর দৌড়ঝাঁপ করেও কোনো সুরাহা পায়নি। প্রত্যেকটা পার্টিরই নেতৃত্বস্থানীয় লোকজনের সাথে আমরা যোগাযোগ করছি, ওনারা তো মানে এটার কোনো সুরাহাই হইল না। সরকার একটা নামমাত্র একটা ক্ষতিপূরণের কথা বললো, যেটা আমরা রিজেক্ট করছি। এরপর থেকে ওনারা মনে হচ্ছে যে আমাদের উপর রাগ করছে, নিলে নেন না নিলে না নেন, বিষয়টা এরকম। আমরা এত প্রেস ব্রিফিং করছি, আমরা প্রেস কনফারেন্স করে আমরা এই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করছি, সরকারের দৃষ্টিগোচর হওয়ার জন্য চিন্তা করছি, কিন্তু কেউ আমাদের এই কথাগুলো প্রচার করে না। আমাদের কষ্টগুলোর সঙ্গে কেউ নাই ভাই। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার তদন্তে নেমে কমিশন দেখতে পেয়েছে গত 1 দশকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় অস্বাভাবিকভাবে বেড়েছে ঘনবসতি। 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই বিমানবন্দর এলাকায় 630টি উচ্চ ভবনের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজুককে জানানো হলেও এখনও এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন পর্যবেক্ষণও উঠে এসেছে প্রতিবেদনে। উচ্চতার সীমা লঙ্ঘনকারী এসব স্থাপনার মধ্যে স্কুল, কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোও রয়েছে। এয়ারপোর্টের আশেপাশে হাইট জোনিং আছে, সেটা প্রচুর ভায়োলেশন আছে। ইভেন রাজুক বা সিভিল এভিয়েশন তারা নিজেরাই স্বীকার করছে যে এই যে এয়ারপোর্টের আশেপাশে যে ফ্লাইং জোনগুলো আছে সেখানে যে যে ধরনের ভবন হওয়ার কথা না সেগুলো হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে দিনের পর দিন চোখের সামনে উন্নয়ন অথরিটি রাজুকের সামনে এই ভবনগুলো হচ্ছে, সরকার তদন্ত করছে যে না আমার ভবনগুলো অনুমোদনহীন, কিন্তু অনুমোদনহীন ভবন তৈরি হওয়ার আগেই তো এই ভবনগুলোকে যেন না হতে পারে সেই জন্য রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া দরকার ছিল। ওই দুর্ঘটনার পর একটু একটু করে ক্যাম্পাসটিতে ফিরছে কোলাহল, তবে সেই আগের মতোই স্কুলের উপর দিয়ে ছুটে চলছে বাণিজ্যিক ও যুদ্ধবিমান। আগে মোহাম্মদ রুবেল মিয়ার 2 হাত ধরে স্কুলটিতে আসতো তার 2 ছেলে তানভীর ও তাশফিক। এখন তার 1 হাত খালি। বিকট শব্দে উঠতে থাকা যুদ্ধবিমান যে কেড়ে নিয়েছে তার বুকের ধন। তানভীরের মৃত্যু যেন বদলে দিয়েছে তার জীবনের গতিপথ। বিমানের একটা অংশ ওর মাথায় হিট করে একদম মগজ পর্যন্ত লেগে যায়। এখন যে বিমানগুলো যাচ্ছে, এই বিমানের শব্দটা শুনলে মনে হয় যে বিমানটা আমার বুকের ভেতর দিয়ে যাচ্ছে।